শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ হবে গণভোট, সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচন কমিশনও রাজি। গাজা যুদ্ধে সমাপ্তি ঘোষণা। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিল হামাস। 5 ইসলামী ব্যাংকের মার্জারের পর একক শেয়ারের কি হবে জানে না কেউ, শঙ্কায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আজ ঢাকা আন্দোলনের শহর। ভিন্ন ভিন্ন স্থানে এমপিও শিক্ষক, 7 কলেজের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের অবস্থান। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে ঐক্যমত হলেও এই ভোটের সময় নিয়ে ঐক্যমতে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো কোনো দল জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আয়োজনের পক্ষে, আবার কোনো কোনো দল জাতীয় নির্বাচনের আগেই এই ভোট আয়োজনের পক্ষে রয়েছে। এমন প্রেক্ষাপটে আর্থিক এবং প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের পর এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত পরিষ্কার করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, গণভোট একটি জাতীয় বিষয়, এ ভোট আয়োজনে খরচও অনেক। এছাড়া এ ভোটের প্রশ্ন এবং বিষয়বস্তু সম্পর্কে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এটি সময় সাপেক্ষ বিষয়। পাশাপাশি রাজনৈতিক দল, সরকার এবং নির্বাচন কমিশনের পুরো মনোযোগ ও প্রস্তুতি জাতীয় নির্বাচনকে ঘিরেই। তার আগে জাতীয় নির্বাচনের মতো আরেকটি ভোট আয়োজন করতে গেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনও ঘোষিত রোডম্যাপ থেকে পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেজন্য ঐক্যমত কমিশনের প্রস্তাব করা ক্ষমতা বলে একই দিনে জাতীয় ও গণভোটের আয়োজন করতে চায় সরকার। সেজন্য প্রস্তাবনাও তৈরি করা হচ্ছে। সূত্র আরও জানায়, একই দিনে গণভোট করার ব্যাপারে এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে অনানুষ্ঠানিক সবুজ সংকেত পেয়েছে সরকার। নির্বাচনের প্রস্তুতি এবং খরচের বিষয়টি মাথায় রেখে সরকারকে এমন সংকেত দিয়েছে কমিশন। হামাসের কাছে থাকা জিম্মিদের মধ্যে প্রথম দফায় মুক্তি পেয়েছেন 7 জন। তাদের গাজায় রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যম খবর দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, হামাস ইতোমধ্যেই তাদের হস্তান্তর করেছে। গাজা যুদ্ধ নিয়ে হওয়া সমঝোতা অনুযায়ী হামাস 48 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা। এর মধ্যে 20 জন জীবিত আছে বলে মনে করা হয়। এদিকে গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য স্বাভাবিক হতে চলেছে। 13 অক্টোবর রোববার ইসরায়েলের পথে উড়াল দেওয়ার আগে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি। এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটন থেকে ইসরায়েল রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, এ যুদ্ধ শেষ, আপনারা এটা বুঝতে পারছেন। এ অঞ্চলের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। রোববার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আগামীকাল থেকে নতুন পথের যাত্রা শুরু হবে। একটি নির্মাণের পথ, একটি সৃষ্টির পথ, এবং আমি আশা করছি এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলনের পথ হবে। দেশে প্রতি 4 জন নারীর মধ্যে 3 জনের সঙ্গে জীবনে অন্তত একবার জীবনসঙ্গী বা স্বামী সহিংস আচরণ করেছেন। শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক সহিংসতা ও নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন নারী। তবে সামগ্রিকভাবে এই সহিংসতার হার 2015 সালের চেয়ে প্রায় 17% কমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS ও বাংলাদেশ জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এ এমন তথ্য জানানো হয়েছে। 13 অক্টোবর সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল তুলে ধরেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মীনাক্ষী বিশ্বাস। জরিপের ফলাফলে বলা হয়েছে, দেশের 76% নারীকে জীবনে অন্তত একবার জীবনসঙ্গীর সহিংসতার শিকার হতে হয়েছে। তাদের মধ্যে 49% গত 1 বছরে এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন। সহিংসতার শিকার হওয়া 3 জনের মধ্যে 2 জন ভুক্তভোগী বা 62% তাদের অভিজ্ঞতা কখনো প্রকাশ করেননি। এশিয়ার মধ্যে আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বাড়ানো গেলে দীর্ঘমেয়াদী জিডিপি 1.8% পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। 13 অক্টোবর যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া সংস্থাটির বার্ষিক সাধারণ সভার আগে এক লিখিত বক্তব্যে জর্জিয়েভা এ তথ্য জানান। জর্জিয়েভা বলেন, এশিয়ার প্রতি আমার আহ্বান হল অভ্যন্তরীণ বাণিজ্য আরও গভীর করতে হবে, যাতে বেশি পরিমাণ চূড়ান্ত পণ্য ও সেবা অন্তর্ভুক্ত হয়।
একই সঙ্গে সেবা খাত ও আর্থিক খাতে প্রবেশাধিকারের সংস্কার এগিয়ে নিতে হবে। আমাদের বিশ্লেষণ বলছে, আঞ্চলিক একীকরণ জোরদারের উদ্যোগ বিশেষ করে অশুল্ক বাধা হ্রাসের মাধ্যমে দীর্ঘমেয়াদে জিডিপি 1.8% পর্যন্ত বাড়াতে পারে। তিনি বলেন, এশিয়া দেশগুলোর উচিত চূড়ান্ত পণ্য ও সেবা খাতে বাণিজ্য বাড়ানো, সেবা খাত ও আর্থিক খাতে প্রবেশাধিকার জোরদারের সংস্কার এগিয়ে নেওয়া। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে এশিয়ার অভ্যন্তরীণ সংযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের সাধারণ শেয়ারধারীদের কি হবে? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে শেয়ার বাজারে, কারণ ব্যাংক 5টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এ অবস্থায় এসব ব্যাংক একীভূত হলে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের কি হবে তা নিয়ে শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন, যার উত্তর মিলছে না। এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রেখে ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে লেখা এক চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। শেয়ারের সাধারণ বিনিয়োগকারীদের কি হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। এ কারণে শেয়ার বাজারে ব্যাংক 5টির শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তারা এখন উদ্বেগে আছেন। একীভূতকরণের খবরে বাজারে ব্যাংকগুলোর শেয়ারের দামও টানা কমছে। এই 5 ব্যাংকের মধ্যে 3টি গতকাল রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষ 10 কোম্পানির তালিকায় ছিল। মূল বেতনের 20%, বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো 13 অক্টোবর সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায় শত শত শিক্ষক কর্মচারী অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা 20% বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে দাও, অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে দিয়ে দাও, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে দিয়ে দাও স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা জানান, চলমান কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হবে তা পূরণের প্রয়োজনে তারা পরবর্তীতে শুক্র ও শনিবার ক্লাস নেবেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না। অংশীজনদের মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। 13 অক্টোবর সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের মোড়ে অবস্থান নিয়েছেন তারা। দুপুরে তারা 4 দফা দাবি উপস্থাপন করে ঘোষণা দিয়েছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না। অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে সেজন্য ওই এলাকায় ব্যারিকেড বসিয়েছে পুলিশ। অবস্থান কর্মসূচিতে নারী শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। এ সময় তাদের অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না চলবে না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচার সহ বিভিন্ন দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন আমরা জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন। এ সময় তাদের সঙ্গে পুলিশের একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়। 13 অক্টোবর দুপুর 12টার দিকে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সড়কের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন তারা। তবে তারা বারবার সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। আমরা জুলাই যোদ্ধা সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না, তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। তিনি আরও বলেন, পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন পর্যন্ত আমাদেরকে স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়নি, বরং নানাভাবে জুলাইকে হেয় করার প্রবণতা দেখা যায়। আমরা আমাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছি, তবে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের বৈঠক এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের কোনো বৈঠকের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি, তবে ভবিষ্যতে বৈঠকটি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। 13 অক্টোবর টেলিফোনে সাংবাদিকদের প্রেস সচিব বলেন,
আমি আগেই জানিয়েছিলাম প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন। তবে আমি কোথাও বলিনি যে তার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে। জুলাই জাতীয় সংসদের সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কথা বিবেচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আগামী সংসদ গঠিত হওয়ার 180 দিনের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে নিজেদের সুপারিশে এটি রাখার বিষয়টি কমিশনের বিবেচনায় আছে। আলোচনা সাপেক্ষে প্রয়োজনে এই সময় আরও বাড়ানো বা কমানো যেতে পারে বলে কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের সময় এবং পথ পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ রয়েছে। ঐক্যমত্য কমিশন সূত্র জানায়, বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন এখনও তাদের সুপারিশ চূড়ান্ত করেনি। তারা এটি নিয়ে কাজ করছে। পাশাপাশি দলগুলো বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এজন্য দল তিনটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করছে কমিশন। রাজনৈতিক ঐক্যমত না হওয়ায় কমিশন বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে নিজেরা সুপারিশ দেবে, তবে এটি সনদের অংশ হবে না। আগামী 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে আগামী বুধ বা বৃহস্পতিবার কমিশন তাদের সুপারিশ সরকারকে দেবে। ফিলিস্তিনের গাজায় উপত্যকায় হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত 27 জন নিহত হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 11 অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের 19 সদস্য এবং হামাসের 8 জন যোদ্ধা নিহত হয়েছে। ঘটনাটি এই উপত্যকায় ইসরায়েলের প্রধান সামরিক অভিযান শেষ হওয়ার পর অন্যতম সহিংস অভ্যন্তরীণ সংঘর্ষ বলে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নগরীর ভেতরে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেলেন। তাদের গ্রেপ্তারের সময় উভয় পক্ষ তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর 8 সদস্য নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেল আল হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছেন। এমন খবর পেয়ে হামাসের 3 শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালাতে গেলে সংঘর্ষ শুরু হয়। বাসিন্দারা জানান, দুই পক্ষের তীব্র গোলাগুলির মধ্যে ভয় আর আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের অনেকেই ইসরায়েলি বাহিনীর হামলার কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। দুই মৌসুমী ঝড় প্রিসিলা এবং রেমন্ডের আঘাত এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে মেক্সিকোতে নিহত হয়েছেন 44 জন এবং 27 জন এখনও নিখোঁজ আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতির তথ্য অনুযায়ী ঝড় বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর 5টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 16 জন নিহত হয়েছেন হিদালাগো রাজ্যে। পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে যথাক্রমে 9 জন এবং 1 জনের মরদেহ। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।